অর্থফেরা ও মেটা নির্দেশক। দেখো এখান থেকে বেনজিনের সৃজনশীল আসবেই, খেয়াল রাখবা। এটা পারলে তুমি ভাবো যে তুমি একটা গ বা ঘ পারো, তুমি এটা ভাইবা নাও যে কোনো পরীক্ষায় আসো। এখন অর্থফেরা মেটা নির্দেশক মানে কি? মানে হলো নির্দেশকারী গ্রুপ, বুঝছো? এটা নিয়ে একটু বিস্তারিত কথা বললে এখান থেকে অনেকগুলো বেসিক আছে, আমরা শিখবো। আগে অর্থ কি, প্যারা কি, মেটা কি, এগুলো একটা অবস্থান। এগুলো কি অবস্থান। যদি আমরা একটা বেনজিন নিয়ে কল্পনা করি, খেয়াল করো, এই যে বেনজিনের, দেখো এই যে বেনজিনের যে অবস্থান, যদি আমি এইটাকে সক্রিয়কারী গ্রুপ হিসেবে কল্পনা করি, ধরো আমি এটার সাপেক্ষিক অবস্থান কল্পনা করি, ধরো এখানে আমাদের একটা গ্রুপ আছে যেটা হলো CH3 ধরো সাপোজ। এখন এটার সাপেক্ষে, এইটার সাপেক্ষে এই যে এইটার সাথে যে দুইটা গ্রুপ, এই দুটো হলো অর্থ, এই দুটো কি বলতো? অর্থ। অর্থ, এই দুটো অর্থ। আর এর পরের দুইটা, এই যে পরের দুইটা হইলো কি মেটা, এই পরের দুটো হইলো কি মেটা, আর এটা হইলো প্যারা। খেয়াল করো, আমি যদি এরকম দিতাম, একটু মনোযোগ দিবা তাহলে বুঝবা। আমি এইটাকে আমি সাপেক্ষ কল্পনা, ধরো এটার সাপেক্ষে আমি কল্পনা করবো আমি। এখন এটার সাপেক্ষে এইটা আর এটা কি অর্থ, এইটা আর এটা কি মেটা, আর অপোজিটটা হইলো কি প্যারা। ঠিক আছে, ক্লিয়ার? এটুকু এগুলো অবস্থান, এগুলো অবস্থান। এইবার এই যে আমি একটা গ্রুপ লিখলাম CH3, আমি তো ধরো একটা গ্রুপ লিখি NO2 সাপোজ। এখন এই লোকটা সে একরকমভাবে কাজ করবে, এই লোকটা আর একরকমভাবে কাজ করবে। যেমন ধরো আমার যদি কোনো কেউ এসে এখানে বসতে যায়, এখানে যদি এই দিকে দিকে বসতে যায়, এখন এখানে কোথায় বসবে? সে এখানেও বসতে পারে, 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 কেউ একজন আসলে, ইলেকট্রোফাইল আসলে। এখন কোথায় বসবে এটা নির্দেশ করবে কে? এই যে মিথাইল, এই যে এই গ্রুপটা। এখন এই গ্রুপটা কোথায় নির্দেশ করবে? হইতে পারে সে অথবা প্যারা, একটা গ্রুপ, এক ধরনের গ্রুপ, আর এক ধরনের গ্রুপ হইতে পারে কি প্যারা। যেমন এই যে টলুইনটা হলো অর্থফেরা নির্দেশক। তো সে থাকাকালীন যদি কোনো ইলেকট্রোফাইল আসে, ধরো একটা ইলেকট্রোফাইল আসলো, ইলেকট্রোফাইলটা এখানে আর এখানে যুক্ত হইতে পারবো, বা এই যে এখানে 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 এই তিনটে জায়গায় যুক্ত হবে। ঠিক আছে? হ্যাঁ, যদি এইটা থাকে, একটু পরে বুঝবা এইটা ছাড়া আর কী কী থাকলে হয়, এগুলো আস্তে আস্তে বুঝাচ্ছি। তাহলে যে NO2 এই লোক একটা মেটা নির্দেশক গ্রুপ, তার মানে এ যদি থাকে তাহলে ইলেকট্রোফাইল আসলে এখানে যুক্ত হইতে পারবো, এখানে অথবা এখানে, অন্য জায়গায় যুক্ত হইতে পারতো না। ক্লিয়ার কিনা? এইটাই হলো অর্থফেরা মেটা নির্দেশক। সে নির্দেশ করে, এই টোলুইনটা সে হলো অর্থফেরা নির্দেশক। এই টোলুইনটা কী নির্দেশক? সরি, টোলুইনের মিথাইলটা অর্থ নির্দেশক। সে নির্দেশ করে যুক্ত হইতে হলে অর্থ বা প্যারাবস্থানে যুক্ত হইতে হবে। আর এটা মেটা নির্দেশক, সে নির্দেশ করে যে যুক্ত হইতে হলে মেটা অবস্থানে যুক্ত হইতে হবে, অন্য অবস্থানে যুক্ত হইলে হবে না। এটুকু বুঝছো কথা? এবার আসো বুঝবা। এবার কে অর্থফেরা নির্দেশক, কে মেটা নির্দেশক? আমি তো মুখস্থ বলে ফেললাম যে CH3 অর্থফেরা, NO2 মেটা। এবার আসো তোমাদেরকে একটা শর্টকাট টেকনিক শিখাই। সবাই মাথায় রাখো এই শর্টকাট টেকনিকটা। যদিও NO2 হয় নাই, এটা সাইডে ফেলে দিই। আচ্ছা, খেয়াল করো। এবার একটা শর্টকাট, হ্যাঁ এক সাইডে বসলেই হলো। হ্যাঁ, এক সাইডে বসলেই, এই পাশে বসলো অর্থ, পাশে বসলো অর্থ, তো এক সাইডে বসলেই হলো। ক্লিয়ার? আর এগুলো নিয়ে কথা বলতেছি, আরও বুঝবা। শর্টকাটটা কি? শর্টকাটটা কি? শর্টকাটটা হইল বেনজিনের মাথায় যারা থাকবে, যদি তাদের মধ্যে শুধুমাত্র একক বন্ধন থাকে, শুধুমাত্র কোন বন্ধন থাকে? একক বন্ধন যাদের মধ্যে থাকে, শুধুমাত্র কি একক বন্ধন যাদের মধ্যে থাকে, তারা সব অর্থফেরা। তারা সব কি অর্থফেরা। আর যাদের মধ্যে দ্বিবন্ধন ত্রিবন্ধন বা ফাই বন্ধন থাকে, যাদের মধ্যে ফাই বন্ধন বা দ্বিবন্ধন ত্রিবন্ধন এগুলো থাকে, তারা সব হইল মেটা। তারা সব হইল কি মেটা। এর একটু মাথায় রাখো। যাদের মধ্যে
একক বন্ধন থাকে শুধুমাত্র, তারা হইল কি অর্থপেরা। আর যাদের মধ্যে দ্বিবন্ধন, ত্রিবন্ধন, ফাইবন্ধন এগুলো যদি পাও তাহলে তারা কি বলতো মেটা। যেমন অর্থপেরা CH3 একটা কি নির্দেশক অর্থপেরা। তুমি দেখো তো এই CH3 ভিতরে কোনো সময় দ্বিবন্ধন দিতে পারবা কিনা? যদি লিখতে চাও CH সব এই এক হাত খালি। যদি বলো OH কোন বন্ধন? একক বন্ধন। দেখো যদি বলো যে কোনো একটা হ্যালোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলা, ঠিক আছে। যদি বলো NH2 সব একক বন্ধন। তাইলে এইসব গ্রুপগুলা যদি বলো অ্যালকক্সি গ্রুপ, এই যে এগুলা সব কি বলতো একক বন্ধন দেওয়া যায়, এই জন্য এটা কি বলতো অর্থপেরা নির্দেশক। এই অর্থপেরা নির্দেশকের আরেক নাম হলো সক্রিয়কারী গ্রুপ। এটা নিয়ে একটু কথা বলবো। কে বেনজিন বলয়কে সক্রিয় করে, কে নিষ্ক্রিয় করে। এরা হলো বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ, মাথায় রাখো। এখন সক্রিয়কারী গ্রুপ কেন? কারণ এরা বেনজিন বলয় ইলেকট্রন দান করবে, বেনজিন বলয়ের ভিতরে ইলেকট্রন দিয়ে দিবে, এরা বেনজিন বলয়ের ভিতরে ইলেকট্রন দিয়ে দিবে। আর এই যে মেটা, তারা হলো বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ। বেনজিন বলয় এদেরকে বলা হয় নিষ্ক্রিয়কারী গ্রুপ। তার মানে এরা আরও ইলেকট্রন নিয়ে যায়, ইলেকট্রন বেনজিন বলয় থেকে কী করে নিয়ে যায়। আর এরা বেনজিন বলয় কি ইলেকট্রন দান করে, এরা বেনজিন বলে ইলেকট্রন দান করে। এই যে এরা সব বেনজিন বলে ইলেকট্রন দান করে। আর এই যে যাদের কথা লিখবো এখন, তারা বেনজিন বলয় থেকে ইলেকট্রন নিয়ে যায়। কে কে এরকম গ্রুপ থাকতে পারে? এই যে NO2 এই নাইট্রোজেন কিন্তু অক্সিজেনের সাথে দ্বিবন্ধন দিয়ে আছে, তাই না? সবাই তো জানো কি দিয়ে আছে, দ্বিবন্ধনের মাধ্যমে আছে। তারপরে দেখো CSO, এটা কীভাবে আছে? অবশ্যই দ্বিবন্ধন আছে, তাই না? CSO চেহারা কেমন? এরকম না? COOH দেখো তো কীরকম চেহারা। CN এই যে এটা নিয়ে অনেকের টেনশন, বলে যে CN এটা কেমন আবার? এই দেখাটা কিন্তু C এই যে এরকম, এই ট্রিপল বন্ড দিতে পারছি। এই যে যাদের মধ্যে NO2 এই যে নাইট্রোজেন, ঠিক আছে। তো এই যে এদের মধ্যে যে এরা সব হলো বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ। তার মানে এরা বেনজিন বলয় থেকে ইলেকট্রন কি করে নিজের দিকে টাইনা নিয়ে যায়। এই যে SO3H এটাও কিন্তু, হ্যাঁ, এই যে এরা সব বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ। তার মানে বেনজিন বলয় থেকে ইলেকট্রন নিয়ে যায়। আর এরা কোন নির্দেশক? মেটা নির্দেশক। এরা যদি মাথায় থাকে তাহলে মেট অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বাড়াবে। আর এরা যদি মাথায় থাকে তাহলে অর্থ আর ফের অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে এখানে যুক্ত হয়। এখন কেন যুক্ত হয়? আমরা তো বলতেছি যুক্ত হয়, কেন যুক্ত হয় সেটা আমরা পরে আলোচনা করতেছি। এটুকু লেখা যদি হয়ে থাকে তাহলে আমরা সামনের দিকে আগাইতে চাই। খেয়াল করো, লেখা হয়েছে সবার নাকি লেখবা? লিখছে সবাই? এইবার দেখো, আচ্ছা এইটুকু পর্যন্ত বেসিক সবার ক্লিয়ার কিনা বলো? এরকম তো বেসিক সবার ক্লিয়ার। অর্থফেরা নির্দেশক, তাহলে আমি কয়েকটা কোশ্চেন করি, সবাই বলো। তাহলে অর্থফেরা নির্দেশক বেনজিন বলয় সক্রিয় করে না নিষ্ক্রিয় করে? সক্রিয় করে। কেন সক্রিয় করে? কারণ তারা ইলেকট্রন দান করে, বেনজিনকে দান করে ইলেকট্রন। আর মেটা নির্দেশকগুলো বেনজিন বলয় কেমন? নিষ্ক্রিয় করে। কেন নিষ্ক্রিয়কারী? কেন ইলেকট্রনগুলো টেনে নিয়ে যায়, বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে দেয়। তাইলে এরা মেটা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে। যাই হোক, এটা নিয়ে কথা বলতেছি। কেন এরা অর্থফেরা নির্দেশক, কেন এরা মেটা নির্দেশক, এরা কেন অর্থফেরা অবস্থানেই বসায়, এরা কেন মেটা অবস্থানে বসায়, এটা নিয়ে আমরা এখন কথা বলবো। এবার আমরা একটা একটা করে কথা বলবো। আমরা ফার্স্ট কথা বলবো অর্থফেরা নির্দেশক। এই যে অর্থফেরা নির্দেশকের মধ্যে আমরা যদি একটা শিখো রেজোনেন্স, এই যে আমরা এখন আরেকটা পড়া পড়তেছি রেজোনেন্স বা অনুরণন কাঠামো, এবার বুঝাবা। দেখো আমরা এখন শিখবো হলো টলুইনের রেজোনেন্স। কার বলো তো? টলুইনের, ঠিক আছে। এই যে টলুইন, এই লোক কি বলো তো? অর্থফেরা নির্দেশক না বলো তো? এখন এ কি করে? এই যে এদের এভাবে লাগতে হবে, একটু খেয়াল করো সবাই। এই ইলেকট্রন দান করে, এই ইলেকট্রন কি করে? দান করে। আলটিমেট কিন্তু চেহারাটা কেমন জানো? চেহারাটা একটু দেখাই, একটু এই দিকে খেয়াল করো। আলটিমেট চেহারা এরকম, এই যে এই যে
এই যেভাবে, তাই না? এভাবে, তাই তো? এই 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 হ্যাঁ, এই যে এখানে কিন্তু তিনটা ডিলোকালাইজ অবস্থা থাকে, তাই না? এটা আমরা আগের ক্লাসে শিখছিলাম, বেঞ্জিনের ক্লাসে। খেয়াল করো কিন্তু। হ্যাঁ, এখন তোমাদেরকে বলছিলাম হাইড্রোজেন হলো মানব দরদি লোক। সে কি করে? ইলেকট্রন দিয়ে দেয়। এই যে ইলেকট্রনটা এখানে দান করে দেয়, দান করে সে স্লাস আকারে এখানে থাইকা যায়। এখন যখন ইলেকট্রন এখানে দান করে, এই দেখো, তাহলে কাঠামো হয় কি, যে এখানে ইলেকট্রনটা এখানে দান করে, বুঝছো? তুমি এই যে এভাবে বাইঙ্গা লাগতে পারো, এভাবে লাগতে পারো, কোনো সমস্যা নেই। এখন দেখো, ইলেকট্রন যখন এখানে দান করলো, এখানে দান করার পরে এই কার্বনে এখন ইলেকট্রন ঘনত্ব বাইরে যাবে না? খেয়াল করার চেষ্টা করো। এখানে তখন হাত কয়টা হয়ে যাবে? এখানে আরেকটা বাড়বে, এখানে একটা 5টা হাত হয়ে যাবে। তার মানে এখানে ইলেকট্রন ঘনত্ব বাইরে যাবে এই কার্বনে। এখানে কিন্তু কার্বন আছে, তাই তো? এই ইলেকট্রন ঘনত্ব যখন বাইরে যাবে, তখন এই কি আর এভাবে থাকবে? এই যে এই ইলেকট্রনটা সে উইঠা কই চলে আসবে? এই কোণে চলে আসবে। তাহলে ফার্স্ট কাজ কি হলো? যখন সে ইলেকট্রন দান করলো, দান করার কারণে এই যে এটা কি এখানে চলে আসলো। আমি যে কোনো একটা লিখি, আনলে তোমরা পেঁচে যাবে। এইটুকু বুঝছো কিনা? এইটুকু বুঝছো? যখন এই ইলেকট্রন এখানে দান করলো, এই যে এখানে দান করলো, তখন এ উঠে এখানে চলে আসলো। এইটুকু বোঝা গেছে? এটুকু বোঝা গেছে? এবার আসো, তাইলে আলটিমেটলি হইল কি? আলটিমেটলি কি হইল কি? একটু খেয়াল করো। যা হইল তা লেখবা আগে। দেখো, প্যাস হইবা না, এলোমেলো করো না, তাহলে কিন্তু আর মুখস্থ থাকবে না। এলোমেলো করো, আমি যেমনি শিখাই ওইভাবে শিখো একবারে। খেয়াল করো, এই যে এখানে গঠনটা কী করছে সেটা লেখা ফেলে আমরা উপরে। এই দেখো CH3, যেহেতু এখান থেকে একটা ইলেকট্রন চলে গেছে, তাহলে এখানে কী হয়ে গেছে? প্লাস। ওই যে একটা বন্ধন চলে গেছে, তাহলে এখানে প্লাস রেখে গেছে। আর এই যে এখানে এই ইলেকট্রনটা আইসে এখানে ডাবল বন্ড হয়ে গেছে। খেয়াল করো কিন্তু, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। আর এ যখন উইঠা চলে আসছে, এই যে এখানে মাইনাস এ চলে আসছে। আর দেখো, এই যে এইটা আগের মতো, এটা আগের মতো। এইটুকু ক্লিয়ার কিনা বলো? এটুকু বুঝতে পারছি? তাহলে কি হয়েছে একটু আবার বলি। এই যে এখানে ইলেকট্রনটা এখানে যখন চলে আসছে, এই যে ইলেকট্রন যখন এখানে চলে আসছে, তখন এখানে হয়ে গেছে কি? প্লাস। যেখান থেকে ইলেকট্রন চলে যায় সেখানে প্লাস হয়। আর এই যে এখানে বন্ধনটা এখানে চলে আসে, দ্বিবন্ধন হয়ে গেল। এই যে এই বন্ধনটা, এই যে ইলেকট্রন আসলে তো বন্ধন হয়, তাই না? এটা সেই যে বন্ধন হইলো। আর এই যে এই লোক ইলেকট্রন, এই যে এই ইলেকট্রনটা উপরে এটাই যে এখানে চলে আসে, এই কোণে চলে আসছে। ঠিক আছে এই কথা? এবার আসো, বলো তো, এটা কি এখানেই থেকে যাবে? বলো তো, এটা কি এখানে থেকে যাবে? এই ইলেকট্রনটা সে এই ভিতরে ঢুকতে চায়, সে ভিতরে ঢুকতে চায়। তো সে কী করবে? এই যে এই কক্ষপথে চলে আসবে, এখানে চলে আসবে। আর এই যখন এখানে আসবে, তখন এখানে ইলেকট্রন হয়ে যাবে না একটা? এই জন্য এর বিকর্ষণে এই উঠে চলে আসবে, একজনের জন্য আরেকজন এই যে উঠে চলে আসবে। এইটুকু বুঝছো? এইটুকু ক্লিয়ার? এবার আসো পরের ধাপ। পরের ধাপ, একটা ধাপ বুঝা গেলে পরের ধাপগুলো তুমি নিজে নিজেই করবা। খেয়াল করো, এবার খেয়াল করো। এখানে কোনো হাত দিয়েছিলাম? কিছুই করি নাই, এটা যা আছে তা রাখছি, প্লাস জায়গায় প্লাস। আচ্ছা, যা কাজ করছে তা লেখো, প্যারা নাই কিন্তু। এই দেখো, এই যে এই ইলেকট্রনটা এখানে আসছে, তার মানে এখানে বন্ধন হয়ে গেল। এই লোক উইঠে এখানে চলে আসছে, যে মাইনাস, তাই না? আর দেখো, এ তো আগেই ছিল, এ তো আগেই ছিল। এবার আসো, পরের কাহিনী কি ঘটবে খেয়াল করো। পরের কাহিনী কি হবে? পরের কাহিনী হবে হলো, দেখো, এই যে এই লোক কই চলে যাবে? এখানে চলে যাবে, কারণ এটা বাইরে থাকবে না। আর এই লোক কই যাবে? এই কোণায় যাবে, তাই না? মানে ওই আগের কাজই ঘটতেছে, তাই তো? এবার আসো, কি হবে খেয়াল করো। এই যে এটা যা আছে তা থাকবে। এবার আসো, এই যে এটা তো যা আছে তাই আছে, তাই তো? এটা যা আছে তাই আছে, এটা তো কোনো চেঞ্জ করি না আমরা। এটা কি হইতেছে? এখানে আসছে, মানে এখানে বন্ধন হইতেছে। এটা উঠে এখানে, মানে এখানটা কি হয়েছে? মাইনাস হয়েছে। এবার আসো, কাহিনী কি ঘটবে? কাহিনী ঘটবে হইলো, আসো, তাইলে এ কি করবে? এখানে আসবে। আর এ যখন এখানে চলে আসবে আবার, তাহলে এই বন্ধনটা আবার কই চলে যাবে? সেই তার আপন ঠিকানায় চলে যাবে। তার মানে হবে কি? দেখো চেহারাটা, এই যে এখানে এইভাবে, এটা এই জায়গায়, এটা এই জায়গায়, এটা কই? এই জায়গায়। আর এটা একক বন্ধন, আর ওই প্লাসটা কি সরে গেল। তাইলে দেখো, এখান থেকে এই পর্যন্ত কিছুই তো হয় নাই, ঘুরে ঘুরে একই জিনিস চলে আসলো, কিছুই তো হয় নাই। হয়েছে কি? হয়েছে কি? হয়েছে বলো,
কিছু একটা হয়েছে। কি হয়েছে? আসল কথা হলো দেখো, দ্বিবন্ধন ছিল কোথায়? এখানে। আসলো কোথায়? এখানে। দ্বিবন্ধন ছিল কোথায়? এখানে। আসলো কোথায়? এখানে। ছিল কোথায়? এখানে। আসলো কোথায়? এখানে। তার মানে লোকালাইজেশন করছে, তার মানে এই কাজটা বারবার ঘটতেই থাকে। এই জন্য এইটাকে এইভাবে লেখা হয়, এইভাবে স্যারটা এরকম দেওয়া হয়। তোমরা হয়তোবা ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ায় আমি বলছিলাম যে টোলিন যখন আসে এখানে রেজোনেন্স ঘটে, কিন্তু আমরা কি বলছি যে সে দেখানো দরকার নাই? এই জিনিসটা কিন্তু দেখানো লাগতো যদি পারতাম, বা কিন্তু ওইখানে দেখানোর দরকার নেই, দেখানো লাগবে না। এইবার দেখো, এই যে এই জন্যই বলা হয়, এটার বলা হয় রেজোনেন্স। কি বলা হয়? রেজোনেন্স বা অনুরণন। বাংলা কি? অনুরণন। রেজোনেন্স বা অনুরণন কাঠামো। রেজোনেন্স বা এটাই হলো আমার টোলিন। রেজোনেন্সটা শিখলাম যে তাইলে এখানে এটা হইতেছে। আর একটা জিনিস কি খেয়াল করছো তুমি? এই ইলেকট্রন ঘনত্ব কোথায় কোথায় বাড়তেছে? এই জায়গায়, এই জায়গায় অর্থর বেড়াতে। এবার যদি ইলেকট্রোফাইল যুক্ত হইতে চায়, সে কোথায় যুক্ত হবে? অর্থপেরাতে যুক্ত হবে। তাইলে এই জন্য এটা কোন নির্দেশক? অর্থপেরা নির্দেশক। যদি আমি একটা বিক্রিয়া দেখাই, খেয়াল করার চেষ্টা করো সবাই, খুব মনোযোগ দাও। যদি আমি বলি এটা একটা কি, টলুইন এর সাথে নাইট্রেশন বিক্রিয়া দিব, OH NO2। কারো সালফুরিক, আচ্ছা আমি এইভাবে দেখাই, প্রবককে সালফুরিক অ্যাসিড, নাইট্রেশন বিক্রিয়া প্রবককে সালফুরিক অ্যাসিড থাকে। তার মানে একটু মনোযোগ দাও সবাই, উৎপাদগুলো কি হবে খেয়াল করো। এই যে এখানে এটা থাকার কারণে সে কোনটা হবে? অর্থনাইট্রোটলুইন প্লাস ফেরানাইট্রোটলুইন। ক্লিয়ার? এখানেও দেওয়া যায়, এখানেও দেওয়া যায়, একই জিনিস হয়। এই জন্য এটা অর্থপর অবস্থানে যুক্ত হয়েছে। ক্লিয়ার কিনা বলো তো? এটা কেন অর্থপর অবস্থানে যুক্ত হয়েছে সেটা। আর এটা সক্রিয় কেন? কারণ দেখো এখানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে দিছে বেনজিন বলয়। এই যে এগুলা ইলেকট্রন দান কইরা ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করেছে, তাই এটা সক্রিয়কারী গ্রুপ। আর দেখবে এটা সক্রিয়তা সবচেয়ে কী হবে? বেশি হবে। আমরা তারপরে দেখবো হলো NO2 এরটা, ঠিক আছে, মানে ম্যাটারটা। তাহলে একসাথে আমরা আবার তুলনা করে দেখাবো। ক্লিয়ার? ঠিক বুঝছো সবাই? ঠিক আছে। গত ক্লাসে আমরা শিখছিলাম অর্থপেরা নির্দেশক, এবং আমি কিন্তু ব্যাখ্যাও দিয়েছিলাম যে অর্থপেরা নির্দেশক হলো যেগুলোতে একক বন্ধন থাকে, আর মেটা নির্দেশক হলো যেগুলোতে দ্বিবন্ধন তৈরি করা যায়, পাইবন্ধন দ্বিবন্ধন তৈরি করা যায়। এর মধ্যে আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ইম্পর্টেন্ট হলো NO2 এরটা। হ্যাঁ, ওইটাকে করাই। ওইটাকে করাই বলতে একটাই করাবো, সবগুলো বারবার ইজি, সব সেমভাবে যাইতে থাকবে। ঠিক আছে, খেয়াল করো। আমাদের মেটা নির্দেশকের ভিতরে আমরা যদি নাইট্রোবেনজিনটা একটু করি তাহলে কি হইতে পারে একটু খেয়াল করো। আমরা যদি দেখি নাইট্রোবেনজিন, খেয়াল করো, এইটাকে লেখা যায় এইভাবে। তুমি রেজোনেন্স করলে এখান থেকে দিবা, তাহলে এখান থেকে কাজগুলো করতে সুবিধা হয়। ঠিক আছে? আর NO2 যদি আমি এভাবে লিখি, আসলে NO2 এর চেহারা এভাবে লিখলে তুমি আলটিমেট ব্যাপারটাকে বুঝবা না। ঠিক আছে? আলটিমেট ব্যাপারটাকে পুরো বুঝতে হইলে তার যে ঘাটনিক রূপটা কীভাবে আছে সেটা বোঝা উচিত। দেখো তার ঘাটনিক রূপটা এরকম, একটু খেয়াল করো। এখানে দ্বিবন যদি থাকে, এখানে যদি থাকে এভাবে, আর এটা কী থাকে? প্লাস। এটা তার আসল ঘাটনিক রূপ। ঠিক আছে? দেখো এই জায়গায় কোনো না কোনো জায়গায় বলছিলাম দ্বিবন্ধন কোনো না কোনো জায়গায় থাকবেই। তুমি চাইলে এই পাশে O- দিয়ে এই পাশে দিতে পারো, কারণ নাইট্রোজেনের হাতের একটা ঝামেলা হয়, যেন এখানে প্লাস থাকে, তাই তো? খেয়াল করো, নাইট্রোজেন ও অক্সিজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি? অক্সিজেনের বেশি। এইখানে এই ঘটনা ঘটবে। দেখো অর্থপেরা নির্দেশকে ইলেকট্রন দিত, কিন্তু এখানে ইলেকট্রন কী করবে? নিয়ে যাবে। এইটা হলো এই জন্য বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ। এই যে NO2টা বেনজিন বলয় কি? নিষ্ক্রিয়কারী গ্রুপ। বেনজিন বলয় থেকে ইলেকট্রন নিয়ে যায়। তাহলে মেটা নির্দেশক হলে বেনজিন বলয় কি বলতো? নিষ্ক্রিয়কারী। আর ওটা ছিল কি বলতো? বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ। দেখো এখান থেকে ইলেকট্রন নিবে, এ যখন এদিকে টান দিবে, খেয়াল করো, এ যখন এখানে ইলেকট্রন টান দিবে এইদিকে,
এখন এই নাইট্রোজেন ইলেকট্রন ঘাটতি দেখা দিবে, এই ঘাটতি পূরণের লক্ষ্যে সে কী করবে, সে আবার এই বেনজিন বলয় থেকে ইলেকট্রন টান দিবে। তাইলে কী করলো দেখো তো, নাইট্রোজেন অক্সিজেনের মধ্যে অক্সিজেন ইলেকট্রোনেগেটিভিটি বেশি বা তরিতন্তকতা বেশি, ইলেকট্রন সে নিজে থেকে টান দিল, আর সেই নাইট্রোজেন ইলেকট্রন ঘাটতি থেকে দেখা দিল, সেই বেনজিন বলয় থেকে ইলেকট্রন টান দিল। এবার দেখো অর্থপ্রেরণা নির্দেশকে ইলেকট্রন দিছিল, আর এখানে ইলেকট্রন কী করবে, ইলেকট্রন নিয়ে যাবে, টান দিয়ে নিয়ে যাবে। তার মানে আলটিমেটলি হইতেছে কি, খেয়াল করো কি হইতেছে, দেখো হইতেছে কি, একটু মনোযোগ দিবা। হ্যাঁ দেখো, যার কোনো পার্থক্য ঘটে সেটাকে লেখা ফেলাও লাগলে। হ্যাঁ এর কোনো কিছুই ঘটে না, এদেরকে লেখা ফেলাও, তাহলে আর পেছাইবা না। এখানে কাহিনী ঘটছে, এবার এখানেগুলো চেঞ্জ করি কি হয় দেখি। দেখো এটা উঠে এখানে যাবে, তার মানে এখানে কী হবে, দ্বিবন্ধন হবে। এখানে এন, খেয়াল করো, এখানে যখন ইলেকট্রন আসছে এখানে প্লাসটা কী হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। এখান থেকে ইলেকট্রন চলে গেছে, তার মানে এখানে কি মাইনাস, আর এটা তো আগেই ছিল। তাহলে এই হলো তার পরের ঘটনাটা। এইবার আসো, এই যে এখান থেকে ইলেকট্রন চলে গেল, যেখান থেকে চলে গেল সে হয়ে গেল প্লাস, সে কী হয়ে গেল প্লাস, বুঝছো কি না? তাহলে আগেরবার আসছিল দেখে সে হয়েছিল মাইনাস, তাই না? খেয়াল করো, এইবার এই যে এখানে প্লাস, এটা কি বসে থাকবে এখানে, বেশিক্ষণ থাকবে না। তো এই মানব দরদি লোক, এই যে এই লোক কী করবে, ইলেকট্রন এখানে দিয়ে দেবে, বুঝছো কি না? উল্টা ঘটনাগুলো এখন কী করতেছে, শুধু উল্টা করতেছে। ওই যে আগে যা ছিল তার কি হয়েছে, উল্টা হয়েছে, উল্টা হইতেই থাকবে। এখানে খেয়াল করো সবাই, এই দেখো উপরের কাজটা কোনো কিছুই হবে না, এখানে কোনো ঝামেলা নাই, এটা এইভাবেই থাকতেছে, এটা নিয়ে কোনো মারামারি কিছুই নাই। এবার খেয়াল করো, এই যে যখন এখানে আসলো, আচ্ছা এটা কিছু হয়নি, এটা ঠিকঠাক রেখে দিই। এখানে আসার কারণে এখানে কী হলো, দ্বিবন্ধন হইল। আর এই যে যখন এখান থেকে চলে আসলো, তার মানে এখানে কী হয়ে যাবে, প্লাস চার্জ সৃষ্টি হবে। কী সৃষ্টি হবে, প্লাস চার্জ সৃষ্টি হবে। এখন দেখো এই প্লাসটাকে এখানে বসে থাকবে না, কারণ এর দ্রুত ভ্যানিশ করতে হবে, কারণ এটা কি খুব সক্রিয়। এই জন্য এই যে এই ইলেকট্রনটা কই চলে আসবে, এখানে চলে আসবে। তাহলে আসলে আলটিমেটলি কী হইতেছে দেখো, একটু খেয়াল করো, দেখো এটা তো যা আছে তাই থাকবে, উপরেগুলো যা আছে তাই থাকতেছে। খেয়াল করো, এটা এখানে আসা, এটা এখানে এসে এখানে দ্বিবন্ধন হয়ে গেল, এখান থেকে চলে আসে এখানে কী হয়ে গেল, প্লাস হয়ে গেল। তো এটা কি আর এখানে বসে থাকবে, প্লাস এখানে বসে থাকবে, বসে থাকবে না। তাহলে কী করবে, ওই যে এই লোক ইলেকট্রন কী করবে, এখানে দিয়ে দিবে। আবার এর ঘাটতি দেখার কারণে ওই ইলেকট্রনটা আবার কিসে, আবার আগের জায়গায় নিয়ে আসবে। ঠিক আছে, তাইলে কি হইল ব্যাপারটা, ঘটনাটা কী ঘটলো একটু দেখি তারপরের লাইনটা। তাইলে এখানে কি হয়, তাহলে দেখো এখানে হইল একক বন্ধন এন, এখানে ডাবল বন্ড ও, এখানে ও মাইনাস, যেহেতু এখান থেকে ইলেকট্রন নিয়ে গেল, এখানে হয়ে গেল কি প্লাস, আর এখানে বন্ধন, আবার এখানে বন্ধন চলে আসছে। এইবার দেখো কি সেন্স হইল, সেন্সটা পাইলাম কি আমরা, দ্বিবন্ধন ছিল এখানে, চলে আসলো এখানে, ছিল এখানে, চলে আসলো এখানে, ছিল এখানে, চলে আসলো কোথায়, এখানে। তার মানে কি ঘটছে, রেজোনেন্স ঘটছে। কি ঘটছে, রেজোনেন্স ঘটছে। তাহলে আলটিমেট চেহারাটা একটু যদি দেওয়ার চেষ্টা করি, তাহলে চেহারাটা হয় এরকম, যদি আমরা এভাবে দিই, আর এখানে NO2 দিয়ে দিলাম। তাইলে আর এখানে কিন্তু আমাদের কি হয়েছে, যদি আমরা একটু পরে যাই, একটু খেয়াল করো, যদি আমরা আলটিমেট চেহারাটা দেখাচ্ছি, আমি তোমাদের লিখতে দিব, প্যারা নিও না। দেখো যদি বলি, খেয়াল করো, এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। NO2, আর এখানে কিন্তু প্লাস চার্জ, এখানে প্লাস চার্জ, আর এখানে কিন্তু প্লাস চার্জ সৃষ্টি হয়েছে। দেখছো, এই যে এখানে কিন্তু প্লাস প্লাস সৃষ্টি হয়েছিল, তাই না? এখানে কিন্তু প্লাস প্লাস সৃষ্টি হয়েছিল। দেখো এই যে এখানে কিন্তু প্লাস 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 চার্জ সৃষ্টি হয়েছে। এখন দেখো, আমরা তোমাদের বলছিলাম বেনজিন দেয় ইলেকট্রোফিলিক বিক্রিয়া, নিউক্লিওফিলিক দেয় না। নিউক্লিওফিলিক কখনোই দেয় না, নিউক্লিওফাইল যা আসবে কি দেয়, ইলেকট্রোফিলিক। আসবে কে, ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল কি চায়, ইলেকট্রন চায়। তাহলে যদি কেউ ইলেকট্রোফাইল চলে আসে, ইলেকট্রোফাইল আসলো, আচ্ছা ইলেকট্রোফাইল এই প্লাসের কাছে যাবে, ভুলও যাবে না।
ভুলও যাবে না, কারণ সে প্লাস, সে কি প্লাসের কাছে যাবে? জীবনেও যাবে না। তাহলে সে আইসা মাইনাস খুঁজতেছে, যেহেতু মাইনাস নাই সে কী করলো? বাধ্যগত হয়ে কই ঢুকলো? এই যে ম্যাট অবস্থানে। কোন অবস্থানে যুক্ত হলো? ম্যাট অবস্থানে। আর এই জন্যই এটা কোন নির্দেশক? মেটা নির্দেশক। একটা বিক্রিয়া দেই, তারপরে লিখো। এরপর আমি যদি দেখার চেষ্টা করি, তাইলে দেখো, যদি এখানে কি থাকে? NO2, যদি এর সাথে নাইট্রোজেন বিক্রিয়া করি OH NO2, খেয়াল করো একটু। হ্যাঁ, দেখো আগে যখন CH3 এখানে ছিল তখন কিন্তু সে যুক্ত করছে কোথায়? এখানে আর এখানে, অর্থফের অবস্থানে। কিন্তু এইবার এই যে নির্দেশকারী একজন বৈশা রয়েছে এখানে, হুকুম দিতেছে এই আমি এখানে ম্যাট অবস্থানে যুক্ত করতে হবে, বুঝছো? এ বলতেছে ম্যাট অবস্থানে যুক্ত করো। এই জন্য এ থাকার কারণে ম্যাট অবস্থানে যুক্ত হয়েছে। কেন হইতেছে? কারণ ওই যে তার ইলেকট্রোফাইল আসলে অবশ্যই প্লাসের কাছে যুক্ত হবে না, যেখানে ইলেকট্রন আছে সেখানে যুক্ত হবে, তার মানে এখানে যুক্ত হবে। ক্লিয়ার কি না? খালি অবস্থানে যুক্ত হবে, তার মানে এই যে যৌগটা কেমন হবে একটু দেখি। যদি এরকম দেখো এখানে, আর এই যে এখানে অ্যানোড থাকার কারণে এ বলতেছে এখানে যুক্ত করাও, বুঝছো কি না? দেখো, আর OH, আর এই যে এখানে ধরো হাইড্রোজেন আছে, এছাড়া OH মিললে কী হবে? পানি হবে। তাইলে এই হলো ম্যাট অবস্থান। তাহলে কোন নির্দেশক? মেটা নির্দেশক। কেন মেটা নির্দেশক বলে বোঝা গেছে? আর ব্যঞ্জন বলে কি গ্রুপ? নিষ্ক্রিয়কারী গ্রুপ। ব্যঞ্জন বলে থেকে ইলেকট্রন নিয়ে যায়। ক্লিয়ার? এরপরে আমরা শিখাবো এই অর্থোফেরা ম্যাটার ভিতরে কে সক্রিয়, এটা শিখাবো একটু পর। আমার কথা একটাই, অযোগ্য কোনো কাজ করা প্রয়োজন, অযোগ্য ফেল, যোগ্য পাস, যোগ্যরা পাস করবো, অযোগ্যরা ফেল করবো, এইটাও শিক্ষা ব্যবস্থা চলে আসে। এই শুধুমাত্র এই মানে আমাদের এই পরীক্ষা ব্যবস্থাটা এত মানে হেলায় হেলায় হওয়ার কারণে ফলাফল পড়াশোনার প্রতি প্রতি কোনো আগ্রহ নাই। তুমি দেখো কয়টা ফলাফল ক্লাসে মনোযোগ দেয়, কয়টা ফলাফল প্রাইভেটে মনোযোগ দেয় বা কিছু। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এমনও ফলাফল প্রাইভেট পড়ে শুধু টাকাই দেয় কিন্তু কিচ্ছু শিখে না, শুধু টাকাই দিতেছে কিন্তু কিচ্ছু শিখার চেষ্টাও করে না। এমনও লোক প্রাইভেট পড়ায়, আমারে পরিচিত, আমারই অনেক জানাশোনা আমারও আছে, যে ফলাফল কিন্তু প্রাইভেট ঠিকই পড়তেছে কিন্তু ফলাফলের পড়ালে কোনো চাপও দেয় না, কিচ্ছু না। মানে সে ফলাফল হেলায় হেলায় পড়তেছে যাইতেছে, কিচ্ছু পারে না, জিরো। তো এর পিছনে একটাই কারণ দায়ী, পরীক্ষা ব্যবস্থা। যদি পরীক্ষা ব্যবস্থা ঠিকঠাক হইতো তাহলে ওই টিচারেরও জবাব দিয়ে করতে হইতো যে কেন প্রাইভেট 12 মাস আমাদের কাছে প্রাইভেট পড়লো, আমরা সাবজেক্ট কেন ফেল করব। আর আবার ওই স্টুডেন্ট জবাব দিই, ওই স্টুডেন্টও লাইনে পড়তো। কিন্তু আশা রাখি সামনে ভালো হবে পরীক্ষা, সেনাবাহিনী গার্ড দিব। হ্যাঁ, জাহাঙ্গীর স্যারের এখন দিছি, ভালো করছে, খারাপ না। হ্যাঁ, মানে মন্দের ভালো আর কি। হ্যাঁ, মন্দের ভালো। আর কারা দিব? তুমি একটু দেহটা সিলেক্ট করে। কে? ওসমান স্যার কে বল? বারপ্রাপ্ত ছিল। আচ্ছা, হ্যাঁ বারপ্রাপ্তই। আচ্ছা, খেয়াল করো, আমরা এবার অর্থোপেরা মেটা এই নির্দেশকগুলো থেকে একটা কোশ্চেন আসে, যেখানে দেখো এই বেসিকগুলোর ধারাবাহিকতায় আমরা বুঝবো এটা, যে বলে কে অধিক সক্রিয়। প্রশ্নটা সবসময় এই দুইটা জিনিস দিয়ে আসে সবচেয়ে বেশি। যেমন এটা দিয়ে আসে, যে বলে যে এই যে টলুইন, এই বেনজিন আর এই নাইট্রোবেনজিন, এই তিনটার মধ্যে কে অধিক সক্রিয়। ধরো যে কোনোভাবে উদ্দীপকে এগুলো থাকে, খেয়াল করো, যে কোনোভাবে উদ্দীপকে এগুলো কি থাকলো, থাকার পরে যে কোনোভাবে যে টলুইন, বেনজিন, নাইট্রোবেনজিন এগুলো উদ্দীপকে থাকলো, থাকার পরে এবার তোমাকে বললো কোনটা অধিক সক্রিয়। তাইলে তুমি কি করতে হবে জানো? প্রশ্নের উত্তরটা কীভাবে দিতে হবে? এইটার রেজোনেন্সটা আঁকতে হবে, এইটার রেজোনেন্সটা কী করতে হবে? আঁকতে হবে। হ্যাঁ, সৃজনশীলে। হ্যাঁ,
এটা রেজোনেন্স থাকতে হবে, এটা না, এটা রেজোনেন্স নেই, এটা রেজোনেন্স থাকতে হবে, এটা রেজোনেন্স থাকতে হবে। এই দুটো রেজোনেন্স আঁকার পরে ওই যে তোমাদেরকে লেখাইছিলাম যে ওয়ার্ডগুলা, এই রেজোনেন্সটা আঁকার পরে তুমি এভাবে দিতে পারবা, সবাই জানো খুব ভালোভাবেই। এই CS3 এখানে কি মাইনাস, এখানে মাইনাস, এখানে কি মাইনাস, আর এটা তো এমনি আছে, এটা এমনি লিখলাম। এটা রেজোনেন্স আঁকার পর মানে তিনটাকে দিয়ে এবার ব্যাখ্যা দিবা, তিনটাকে এটা রেজোনেন্স আঁকবা, আঁকার পরে তুমি কি দিবা, প্লাস প্লাস প্লাস। এইবার আসো, এইবার কি করবা, এইবার তুমি একটু খেয়াল করো, রেজোনেন্স আঁকার পরে তুমি এইবার বলবা যদি ইলেকট্রোফাইল আসে, এবার তোমরা নিজেরাই কোশ্চেনের উত্তর দেওয়া। আচ্ছা, যদি ইলেকট্রোফাইল আসে কোথায় আগে যাবে, সবার আগে কোথায় যাবে, মাইনাসের কাছে আগে যাবে, তার মানে এখানে যাবে সবার আগে, এটা ফার্স্ট। এখন এখানে আগে যাবে না এখানে আগে যাবে, এটাতে আগে যাবে, কারণ এখানে মাত্র 2টা গজ যাওয়ার মতো, আর এখানে 6টা গজ যাওয়ার মতো, তাহলে এখানে যাবে সেকেন্ড, এখানে যাবে কি থার্ড। তাইলে বোঝা গেল সবচেয়ে বেশি সক্রিয়কে টলুইন, তারপরে বেনজিন, তারপরে কি নাইট্রোবেনজিন। তবে মাঝে মাঝে বেনজিন না থাইকা, কিন্তু বেনজিনের জায়গাতে আবার এখানে মাইনাসও আছে, ক্লিয়ার? এই জন্য এই সক্রিয়তা বেশি, ঠিক আছে? পরীক্ষায় শুধু এইটা দিয়ে আসতে পারে, ঠিক আছে? এইটা দিয়ে আসতে পারে, আবার এইটা দিয়ে আসতে পারে। সো আশা করি বুঝছো না কনসেপ্টটা। তাহলে সক্রিয়তা কার বেশি, সবচেয়ে বেশি টলুইনের। তার মানে টলুইন আমরা সরাসরি না বলে বলতে পারি কি, যাদের অর্থোফেরা নির্দেশক তারাই সক্রিয় বেশি, আর যারা মেটা নির্দেশক তারা একটু কি কম সক্রিয়। ক্লিয়ার কি না? কোন বিক্রিয়ায়? ইলেকট্রোফিলিক বিক্রিয়ায়। তাহলে দেখো প্রশ্ন কয়টা আসতে পারে, ক্লিয়ার? এবার আসো আর একটা পরে একটু পরে দিই, একটু বলে দিই এর সাথে, তাইলে তোমাদের অর্থোফেরা থেকে যা প্রশ্ন আসুক তুমি মোটামুটি পারা যাবা। দেখো আরেকটা কোশ্চেন আসে একটু ব্যতিক্রম, ব্যতিক্রমটা আসে কিভাবে আসে একটু খেয়াল করি। আমরা জানি এই যে একটা যৌগ এনিলিন, এটা কিন্তু এই যে আমি তোমাদেরকে বলছিলাম ওই দিন যে এই যে নাইট্রোবেনজিনকে বিতাড়িত করলে এটা পাওয়া যায়, এনিলিনটা পাওয়া যায়, তাই তো? এই এনিলিনের নাইট্রেশনে উৎপাদ হওয়ার কথা ছিল এরকম, খেয়াল করে একটু, এরকম নাইট্রেশন করতে সালফার উপস্থিতিতে তখন কী হওয়ার কথা? এনিলিনটা কোন নির্দেশক? অর্থোফেরা, কারণ যেহেতু এখানে একক বন্ধন সব, তাহলে হওয়ার কথা ছিল কি অর্থোফেরা অবস্থানে, কিন্তু এটা না হইয়া সে হয়ে যায় উল্টা। সে কি হয়ে যায়, এখানে সে অ্যানোডটাকে ম্যাট অবস্থানে যুক্ত করায়। এখন এইটার রহস্যটা কি? তাহলে এনিলিনের নাইট্রেশনে এই NH2 অর্থোফেরা নির্দেশক হওয়া সত্ত্বেও এই NO2 কেন ম্যাট অবস্থানে যুক্ত হয়? এটা হইল প্রশ্ন, এটা হইল কি কোশ্চেন, ব্যতিক্রম। এটা একটা কি ব্যতিক্রম। এবার কেন হয়, এর কারণটা কি? কারণটা হইল এই যে নাইট্রেশন করলে যে সালফারিক প্রভাবক থাকে, এইটার হাইড্রোজেনের সাথে এই এনিলিয়ামটা বিক্রিয়া করে, এই যে এনিলিন বিক্রিয়া করে একটা আয়ন সৃষ্টি হয়, তার নাম হলো এনিলিয়াম আয়ন। কি সৃষ্টি করে? এনিলিয়াম আয়ন। তার মানে সে ওই যে এখানে যে একটা হাইড্রোজেনকে গ্রহণ করে কি উৎপন্ন হয়ে যায়, NH3+, তার এটা নাম হলো এনিলিয়াম আয়ন। আর এই এনিলিয়াম আয়নটা তখন সে কী হয়ে যায়, মেটা নির্দেশক। তখন এই লোক হয়ে যায় কোন নির্দেশক, মেটা নির্দেশক। তার মানে মাঝখানে এই কাজগুলো ঘটে যায়। এই জন্য এনিলিনের নাইট্রেশনে অ্যানোডটা মেটা অবস্থানে যুক্ত হয়। বুঝতে পারছো কি না? তাহলে আবার একটু বলি, এখানে এই এনিলিন একটা অর্থোফেরা নির্দেশক হওয়া সত্ত্বেও নাইট্রেশন বিক্রিয়া, অনলি নাইট্রেশন বিক্রিয়া, আবার অন্য কোনো বিক্রিয়া না, ঠিক আছে? এই হাইড্রোজেন আসলে এই যে সালফার অক্সাইডের উপস্থিতি যেহেতু করতে হয়, এখান থেকে একটা হাইড্রোজেন আইসের সাথে যুক্ত হয়ে যায়, যুক্ত হয়ে এনিলিয়াম আয়ন সৃষ্টি করে। কি সৃষ্টি করে? এনিলিয়াম আয়ন সৃষ্টি করে। এই এনিলিয়াম আয়নটা আবার কোন নির্দেশক, মেটা নির্দেশক। আর এই জন্য সে দেখা যায় এই মাঝখানে এক কৃত্তিকালাপ যা ঘটে এটা সৃষ্টি হয়ে যায়, মাঝখান থেকে সৃষ্টি হয়ে যায়। আবার এই জন্যই এর মাধ্যমে কি সৃষ্টি হয়, মেটা অবস্থানে গিয়ে যুক্ত হয়। এই ছিল একটা ব্যতিক্রম। কি বুঝছো কিনা?